আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বিক্ষোভের মুখে পিছু হটবে না ইরান, আয়াতুল্লাহ খামেনি। ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি মানতে অস্বীকৃতি বিদ্রোহী এসডিএফের। ফের হামলা শুরু সিরীয় বাহিনীর। গাজায় পাকিস্তানি সেনাবাহিনী চায় না ইসরায়েল। 4 জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস। আয়াতুল্লাহ খোমেনির হুঁশিয়ারি দেয়া ঠিক হয়েছে কিনা কমেন্টে জানাবেন। যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ইরানের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি এবং চলমান বিক্ষোভ নিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেছেন এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কোনো ধরনের বাহ্যিক বা অভ্যন্তরীণ চাপের মুখে ইরান তার মূল নীতি থেকে বিন্দুমাত্র পিছু হটবে না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কিছুদিন ধরে ইরানের সামাজিক এবং রাজনৈতিক নানা ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের চাঞ্চল্য কাজ করছে এবং কিছু জায়গায় বিক্ষোভের খবরও পাওয়া যাচ্ছে। কিন্তু খামেনি তার সাম্প্রতিক ভাষণে দেশপ্রেম এবং সংহতির ওপর জোর দিয়ে বলেছেন যে এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা দেশটির প্রশাসনে রয়েছে। তিনি অভিযোগ করেছেন যে বিদেশি কিছু শক্তি ইরানের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে এবং সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে, যা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। তার এই বক্তব্যটি আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে, কারণ ইরান মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত প্রভাবশালী দেশ এবং এখানকার রাজনৈতিক অস্থিরতা পুরো অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। খামেনি আরও উল্লেখ করেছেন যে ইরানের উন্নয়ন এবং অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার জন্যই মূলত এই ধরনের বিক্ষোভগুলোকে উস্কে দেওয়া হচ্ছে। তবে সরকার সাধারণ মানুষের ন্যায্য দাবিগুলো শোনার ব্যাপারে আগ্রহী হলেও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সাথে কোনো আপোষ করবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ইরানের এই অনড় অবস্থান কি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে, নাকি এটি দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে? তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। বিশ্লেষকরা মনে করছেন যে খামেনির এই সরাসরি বার্তা মূলত তার সমর্থকদের মনোবল বৃদ্ধি করার একটি কৌশল এবং একই সাথে যারা পরিবর্তন যাচ্ছেন তাদের জন্য একটি স্পষ্ট সংকেত যে প্রশাসন যে কোনো মূল্যে রাষ্ট্রের কাঠামো রক্ষা করবে। ইরানের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে মানুষের মধ্যে যে অসন্তোষ রয়েছে সেটিকে কেন্দ্র করেই মূলত এই ধরনের আন্দোলনগুলো দানা বাঁধে। তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা সমস্যা সমাধানে কাজ করছে, কিন্তু কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ তারা বরদাস্ত করবে না। এই পুরো বিষয়টি এখন যে মোড় নিচ্ছে তাতে এটা পরিষ্কার যে ইরান তার নিজস্ব কক্ষপথেই চলতে চায় এবং বাইরের কোনো শক্তির চাপের কাছে তারা মাথা নত করবে না, যা দেশটির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিচ্ছে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী যুদ্ধে এক নাটকীয় মোড় নিয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা আপাতত ইউক্রেনকে আর কোনো নতুন সামরিক সহায়তা প্রদান করবে না, যা কিয়েভের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘ সময় ধরে ওয়াশিংটন ছিল ইউক্রেনের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী এবং অর্থনৈতিক সাহায্যকারী, কিন্তু আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এবং বাজেটে ঘাটতির কারণে এই সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। হোয়াইট হাউসের এই সিদ্ধান্তের ফলে এখন প্রশ্ন উঠছে যে পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশগুলো কি ইউক্রেনের পাশে একইভাবে দাঁড়াবে, নাকি তারাও ধীরে ধীরে সরে আসবে, কারণ আমেরিকার অনুপস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ইউক্রেনের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। আপনারা জানেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার উন্নত প্রযুক্তির অস্ত্র এবং আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করে আসছিলেন, কিন্তু মার্কিন কংগ্রেসে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধের ফলে এই নতুন সহায়তা বিলটি আটকে যায়, যা শেষ পর্যন্ত এই বন্ধের সিদ্ধান্তে রূপ নেয়। এই পরিস্থিতিতে রাশিয়ার মনোবল অনেকটাই বেড়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন, কারণ তারা সবসময়ই চেয়েছিল পশ্চিমা সহায়তা যেন বন্ধ হয় এবং এর ফলে তারা যুদ্ধক্ষেত্রে আরও সুবিধা পাবে। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরের আপডেট সবার আগে পেতে পারেন। ইউক্রেন এখন ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর অন্যান্য সদস্য দেশগুলোর দিকে তাকিয়ে
তাকিয়ে আছে, কিন্তু জার্মানি বা ফ্রান্সের মতো দেশগুলোর পক্ষে আমেরিকার শূন্যস্থান পূরণ করা কতটা সম্ভব হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পিছু হটার ফলে ইউক্রেনের সাধারণ মানুষের মনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং যুদ্ধের ভবিষ্যৎ এখন অনেকটাই ধোঁয়াশার মধ্যে পড়ে গেল, যা বিশ্ব রাজনীতির সমীকরণকেও বদলে দিতে পারে। অনেকে মনে করছেন এটি আমেরিকার একটি কৌশলগত পরিবর্তন হতে পারে, আবার অনেকে ভাবছেন আমেরিকার নিজের দেশের ভেতরের সমস্যাগুলো এখন তাদের কাছে বেশি অগ্রাধিকার পাচ্ছে। তবে যাই হোক না কেন, ইউক্রেনের রণক্ষেত্রে এর প্রভাব হবে সুদূরপ্রসারী এবং এটি রাশিয়ার জন্য একটি বড় সুযোগ তৈরি করে দিতে পারে, যা পুরো ইউরোপের নিরাপত্তার জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে, কারণ সেখানে বিদ্রোহী গোষ্ঠী এসটিএফ বা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস প্রস্তাবিত যুদ্ধবিরতি মানতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে এবং এর প্রতিক্রিয়ায় সিরীয় সরকারি বাহিনী আবারও ব্যাপক হামলা শুরু করেছে। দীর্ঘদিনের গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া যখন কিছুটা শান্তির আশা করছিল, ঠিক তখনই এই নতুন সংঘর্ষ সাধারণ মানুষের জীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে এবং হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়তে শুরু করেছে। এসটিএফ দাবি করছে যে যুদ্ধবিরতির শর্তগুলো তাদের স্বার্থের পরিপন্থী এবং এর মাধ্যমে সরকার তাদের এলাকাগুলো দখল করার পরিকল্পনা করছে। অন্যদিকে সিরীয় সরকার বলছে যে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো সশস্ত্র গোষ্ঠীকে দমন করতে বাধ্য। এই এলাকায় তুরস্কের প্রভাব এবং কুর্দি যোদ্ধাদের উপস্থিতির কারণে বিষয়টি অত্যন্ত জটিল হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক কোনো সংস্থাই এখন পর্যন্ত একটি টেকসই সমাধান বের করতে পারছে না। যুদ্ধের এই নতুন পর্যায়ে ড্রোন হামলা এবং ভারী কামানের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে, যা মানবাধিকার কর্মীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা এই অঞ্চলের খবর নিয়মিত রাখেন তারা জানেন যে সিরিয়ার এই সংঘর্ষ শুধু অভ্যন্তরীণ নয়, বরং এটি একটি আঞ্চলিক শক্তিমত্তার লড়াইয়ে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন পক্ষ নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই পরিস্থিতি সম্পর্কে জানার সুযোগ করে দিন এবং এই সংঘাতের অবসান কিভাবে হতে পারে সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দিন। সিরীয় বাহিনীর এই হামলায় বিদ্রোহীদের অনেক গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে, কিন্তু এসটিএফও পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছে, যা সংঘাতকে দীর্ঘস্থায়ী করার ইঙ্গিত দিচ্ছে। সিরিয়ার এই অস্থিতিশীলতা যদি চলতে থাকে তবে মধ্যপ্রাচ্যে আবারও শরণার্থী সংকট প্রকট আকার ধারণ করতে পারে এবং এটি প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। শান্তি আলোচনার টেবিলে বসার পরিবর্তে অস্ত্রের ভাষায় কথা বলা এখন এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিক মহলের নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সামনের দিনগুলোতে এই লড়াই কোন দিকে মোড় নেয় এবং পরাশক্তিগুলো এতে সরাসরি জড়িয়ে পড়ে কিনা সেটাই এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে একটি নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে গাজায় শান্তিরক্ষা মিশনে পাকিস্তানি সেনাবাহিনীর সম্ভাব্য ভূমিকা। কিন্তু ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা গাজায় পাকিস্তানের কোনো ধরনের সামরিক উপস্থিতি চায় না। গাজায় যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে এবং পুনর্গঠন কাজের জন্য যখন একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের কথা উঠছে, তখন পাকিস্তানের নাম আসার সাথে সাথেই ইসরায়েল তার আপত্তির কথা জানায়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে পাকিস্তান এবং ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং পাকিস্তানের কট্টর অবস্থান তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে তারা মনে করছে। পাকিস্তান ঐতিহ্যবাহীভাবেই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অত্যন্ত সোচ্চার এবং তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় না, যার ফলে ইসরায়েল বিশ্বাস করে যে পাকিস্তানি সেনাবাহিনী গাজায় থাকলে তা তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অনেক দেশ এবং আন্তর্জাতিক সংস্থা মনে করছিল যে মুসলিম প্রধান কোনো দেশের সেনাবাহিনী গাজায় মোতায়েন করলে তা স্থানীয় জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য হবে, কিন্তু ইসরায়েলের এই সরাসরি মানা করার ফলে সেই পরিকল্পনা এখন প্রশ্নের মুখে। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের বিশ্লেষণ কি তা আমাদের জানাতে ভুলবেন না এবং নিয়মিত আপডেট পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ইসরায়েল চায় তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এমন কোনো দেশ বা পশ্চিমা কোনো শক্তির অধীনে গাজা পরিচালিত হোক, যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত থাকে। কিন্তু ফিলিস্তিনিরা আবার বাইরের কোনো নিয়ন্ত্রণ সহজভাবে মেনে নিতে রাজি নয়, যা এই সমস্যার সমাধানকে আরও কঠিন করে দিচ্ছে।
পাকিস্তানের পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনও কোনো বড় বিবৃতি আসেনি, তবে তারা সবসময় আন্তর্জাতিক আইনের মাধ্যমে সমস্যার সমাধান চায়। গাজায় শান্তি ফেরাতে হলে কার ভূমিকা সবচেয়ে কার্যকর হতে পারে এবং ইসরায়েলের এই আপত্তির পেছনে আসলে আসল কারণ কী তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নানা বিতর্ক চলছে। এই ভূ-রাজনৈতিক টানাপড়নের ফলে গাজার সাধারণ মানুষের কষ্ট আরও দীর্ঘায়িত হচ্ছে, কারণ রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া পুনর্গঠন বা সাহায্য কার্যক্রম চালানো অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। হামাস এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘ আলোচনার পর অবশেষে একটি মানবিক সমঝোতা হতে যাচ্ছে, যেখানে হামাস 4 জন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। এবং এই খবরটি সংবাদ মাধ্যমে আসার পর আন্তর্জাতিক মহলে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে। কাতার এবং মিশরের মধ্যস্থতায় এই চুক্তিটি সম্ভব হয়েছে বলে জানা গেছে, যেখানে মানবিক কারণে এই মৃতদেহগুলো ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, যাতে তাদের পরিবারগুলো শেষ বিদায় জানানোর সুযোগ পায়। যদিও এটি কোনো স্থায়ী যুদ্ধবিরতি নয়, তবু এই ধরনের ছোট ছোট পদক্ষেপগুলো বড় কোনো সমঝোতার পথ প্রশস্ত করতে পারে বলে অনেকে আশা করছেন। জিম্মি ইস্যুটি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং দেশটির সাধারণ মানুষ জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছে। হামাসের এই সিদ্ধান্তকে কেউ কেউ ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি তাদের কৌশলের একটি অংশ মাত্র, যার মাধ্যমে তারা কিছুটা সময় পাওয়ার চেষ্টা করছে। আপনাদের যদি মনে হয় এই ধরনের মানবিক পদক্ষেপগুলো যুদ্ধের উত্তেজনা কমাতে সাহায্য করবে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা প্রতিটি জিম্মিকে জীবিত অথবা মৃত অবস্থায় ফিরিয়ে আনতে বদ্ধপরিকর এবং তারা এই লক্ষ্য অর্জনে সামরিক এবং কূটনৈতিক উভয় পথই খোলা রেখেছে। গাজার বর্তমান পরিস্থিতি যেখানে ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে এই ধরনের ছোট কোনো সমঝোতাও সাধারণ মানুষের মনে ক্ষীণ আশা জাগিয়ে তোলে। তবে হামাস এবং ইসরায়েলের মধ্যে অবিশ্বাসের দেয়াল এতই বিশাল যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বা দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি কবে হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সাথে এবং আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর ইসরায়েলি সরকার তাদের পরবর্তী পদক্ষেপ কী নেয় এবং হামাসের বিনিময়ে কোনো বিশেষ সুবিধা পায় কিনা তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এই ধরনের সংবাদ আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধের ভয়াবহতার মধ্যেও মানবতার কিছু ছোট ছোট আলো এখনও টিকে আছে, যা আমাদের শান্তির স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে।